তাহলে এখন আমরা বি ভার্বের ফিউচার টেন্স সম্বন্ধে জেনে নেব। বি ভার্বের আমরা ফিউচারের 4টে টেন্সই পড়ব। তাহলে আমাদের প্রথম টেন্স কি হবে? ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট টেন্সকে আমরা কখন ব্যবহার করব? যখন আমরা ফিউচার মানে কি? ফিউচার মানে ভবিষ্যৎ। ভবিষ্যৎ মানে কি? যেটা পরে ঘটবে, এখনও ঘটেনি। তাহলে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা কীরকম সেন্টেন্স লিখব বা বলবো? ফিউচার ইনডিফিনিট টেন্সে যখন ভবিষ্যতে কেউ কিছু হবে বা হইবে, কেউ কিছু হবে বা হইবে এই রকম বোঝাবে, তখন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের ব্যবহার করব। তাহলে এর সেন্টেন্স স্ট্রাকচারটা দেখা যাক। প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বি অথবা উইল বি, তারপরে কমপ্লিমেন্ট। আচ্ছা, এখানে শ্যাল আর উইলের ব্যবহার আমাদের কেন করতে হলো? এই শ্যাল আর উইল হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। এটাকে আমরা বিশেষত ফিউচার টেন্সের ক্ষেত্রে এই শ্যাল আর উইলটাকে ব্যবহার করি। মোডাল অক্সিলারি কি? যখন আমরা টেন্স শিখে যাব সম্পূর্ণভাবে, তখন আমরা মোডাল অক্সিলারি ভার্ব সম্বন্ধে ডিটেলে শিখব। কিন্তু এখন আমাদের ফোকাস থাকবে ফিউচার ইনডিফিনিট টেন্সের ওপর। তাহলে কি এই শ্যাল বি আর উইল বি আমরা ফিউচার টেন্স করার ক্ষেত্রে ব্যবহার করব। কেমনভাবে করব দেখা যাক। তাহলে সেন্টেন্স স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি, তারপরে কমপ্লিমেন্ট। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। তাহলে আই শ্যাল বি, আমি হব বা আমি হইব। উই শ্যাল বি, ইউ উইল বি, তুমি হবে বা তুমি হইবে। ইউ উইল বি, তোমরা হবে বা তোমরা হইবে। হি সি ইট, হি সি মানে কি? সে হবে বা সে হইবে। দে উইল বি, তাহারা হবে বা তাহারা হইবে। এখানে একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস দেখো, এখানে আমরা ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল বি, সিঙ্গুলারের ক্ষেত্রেও শ্যাল বি আর প্লুরালের ক্ষেত্রেও শ্যাল বি ব্যবহার করেছি। কিন্তু এটা আগের ইংলিশে ব্যবহার হতো, এখনও হয়, কিন্তু মডার্ন ইংলিশে সব ক্ষেত্রেই উইল বি ব্যবহৃত হয়। প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রেই উইল বি ব্যবহৃত হয়, সেটা সিঙ্গুলার হোক বা প্লুরাল। কিন্তু যেহেতু এটা পুরানো ইংলিশে ব্যবহার হতো, আমরা এর একটু কনসেপ্ট জানি, তাই আমরা সম্পূর্ণ কনসেপ্টটি শিখব। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স সম্বন্ধে বোঝা হয়ে গেছে। ভবিষ্যতে কেউ কিছু হবে বা হইবে এই রকম অর্থ যখন প্রকাশ করবে, তখন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের ব্যবহার করব। তাহলে এর সেন্টেন্সগুলো দেখা যাক। উই শ্যাল বি রেডি ফর দ্য ক্লাস, আমরা ক্লাসের জন্য প্রস্তুত হব। হি উইল বি ওয়েল, সে সুস্থ হইবে বা হবে। আই উইল বি স্ট্রং, আমি শক্তিশালী হব। এখানে দেখো আমরা আই এর পরে উইল ব্যবহার করেছি, কারণ আমি কি বলেছি, মডার্ন ইংলিশে উইল সব ক্ষেত্রেই ব্যবহৃত হয়, শ্যালও ব্যবহৃত হয় ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। আই শ্যাল বি রিচ, আমি ধনী হব। সূর্য উইল বি মাই ফ্রেন্ড, সূর্য আমার বন্ধু হবে। দ্য গার্ল উইল বি মেরিটোরিয়াস, মেয়েটি বুদ্ধিমতী হবে। দ্য স্কাই উইল বি ক্লিয়ার সুন, আকাশ শীঘ্রই পরিষ্কার হবে। দে উইল বি ডক্টরস, তারা কী হবে? ডাক্তার হবে। তাহলে এখানে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি, যে ভবিষ্যতে কেউ কিছু হবে। এটা কিন্তু আমরা প্রেজেন্ট বা পাস্টের কথা বলছি না, এটা এমনই একটা ঘটনার কথা বলছি যেটা এখনও ঘটেনি, যেটা ঘটবে। যেমন উই শ্যাল বি রেডি ফর দ্য ক্লাস, আমরা ক্লাসের জন্য প্রস্তুত হব, এখনও আমরা হইনি। হি উইল বি ওয়েল, সে সুস্থ হবে, সে এখনও সুস্থ হয়নি। তাহলে এই প্রত্যেকটা সেন্টেন্সই আমরা কি দেখতে পাচ্ছি, যে ভবিষ্যতে কেউ কিছু হবে, এখনও সেটা হয়নি, সেটা ভবিষ্যতে হবে বা পরে হবে। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা কখন ব্যবহার করব? যখন ভবিষ্যতে কেউ বা কিছু হবে। এবং এখানে আমরা ভার্ব হিসাবে শ্যাল বি আর উইল বি ব্যবহার করব ফিউচার টেন্সকে বোঝানোর জন্য। এটা শ্যাল আর উইল একটা মোডাল অক্সিলারি। এটা আমরা কি বলেছি, যখন আমরা পুরো টেন্সের চ্যাপ্টার ভালোভাবে বুঝে যাব, তারপরে আমরা মোডাল অক্সিলারি ভার্ব সম্বন্ধে ডিটেলে জানব। তাহলে এর পরের ক্লাসে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে জেনে নেব। তাহলে এখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে জেনে নেব। চলো দেখা যাক। ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস মানে কি? ভবিষ্যতে কেউ বা কিছু হতে থাকবে, কেউ বা কিছু ভবিষ্যতে
হতে থাকবে, মানে ভবিষ্যতে কোনো একটা কাজ বা কোনো কিছু সেটা কন্টিনিউ চলতে থাকবে। ক্লিয়ার? ফিউচার ইনডিফিনিটি আমরা কি দেখেছি, ভবিষ্যতে কেউ কিছু হবে, সেটার মধ্যে কোনো কন্টিনিউয়েশন নেই। কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ভবিষ্যতে কেউ বা কিছু কন্টিনিউ প্রসেসে হতে থাকবে। কেমনভাবে? আমরা সেন্টেন্স স্ট্রাকচারটাকে দেখি। প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বি অথবা উইল বি অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হবে, তারপরে বিং মেন ভার্বের সাথে আইএনজি যোগ প্রেজেন্ট পার্টিসিপল কন্টিনিউয়াস টেন্স তৈরি করার জন্য, প্লাস কমপ্লিমেন্টস। ক্লিয়ার? তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল। আমরা কি বলেছি, প্রত্যেকটা সাবজেক্টের সাথেই যা পারসন যাই হোক না কেন আমরা উইল ব্যবহার করতে পারি মডার্ন ইংলিশ অনুযায়ী। কিন্তু আগে ইংলিশে শ্যাল ব্যবহৃত হতো, শ্যাল ব্যবহার হতো, এখনও কিছু কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাই আমরা শ্যালটাকেও গুরুত্ব দিয়ে শিখব। তাহলে আই শ্যাল বি বিং, আমি হতে থাকব। উই শ্যাল বি বিং, উই শ্যাল বি বিং, আমরা হতে থাকব, কন্টিনিউ প্রসেসে হতে থাকব। ইউ উইল বি বিং, তুমি হতে থাকবে বা হতে থাকিবে। ইউ উইল বি বিং, তোমরা হতে থাকবে বা হতে থাকিবে। হি সি ইট, সে বা ইহা হতে থাকবে বা হতে থাকিবে। দে উইল বি বিং, তাহারা হতে থাকিবে। তাহলে আমরা সেন্টেন্স স্ট্রাকচার সম্বন্ধে জেনে নিয়েছি। তাহলে ফিউচার কন্টিনিউয়াসটা আরেকবার ক্লিয়ার করা যাক। ভবিষ্যতে কেউ বা কিছু হতে থাকবে, কন্টিনিউ প্রসেসে হতে থাকবে, তবেই হবে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে কিভাবে আমরা সেন্টেন্স লিখব দেখা যাক। উই শ্যাল বি বিং রিচ, আমরা ধনী হতে থাকবো, কন্টিনিউ প্রসেসে হতে থাকবো। আর উই শ্যাল বি রিচ মানে কি, আমরা ধনী হব। আর উই শ্যাল বি বিং রিচ হচ্ছে আমরা ধনী হতে থাকিব, মানে ওটা ভবিষ্যতে আমরা কন্টিনিউ প্রসেসে ধনী হতে থাকবো। আর উই শ্যাল বি রিচ মানে আমরা ধনী হব, কখন হব জানা নেই। সৌরভ উইল বি বিং ওয়েল, সৌরভ সুস্থ হতে থাকিবে, কন্টিনিউ প্রসেস, মানে ভবিষ্যতে ওটা কন্টিনিউ হতে থাকিবে, মানে সুস্থ হতে থাকিবে বা থাকবে। ইউ উইল বি বিং ব্রেভ, তুমি সাহসী হতে থাকিবে। দ্য ট্রি উইল বি বিং টল, গাছটা লম্বা হতে থাকবে বা হতে থাকিবে। দ্য রিভার উইল বি বিং ফুল গ্র্যাজুয়ালি, সমুদ্রটা কি ধীরে ধীরে পরিপূর্ণ হতে থাকিবে। দে উইল বি বিং রেডি ফর দ্য এক্সামিনেশন, তারা পরীক্ষার জন্য প্রস্তুত হতে থাকবে বা হতে থাকিবে। আই উইল অথবা আই শ্যাল বি বিং রিচ, আমি ধনী হতে থাকিব। আমি কি বলেছি, আয়ের সাথে উইল শ্যাল দুটোই বসে মডার্ন ইংলিশ অনুযায়ী। তাহলে ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে বেসিক পার্থক্যটা কী দাঁড়ালো, ফিউচার ইনডিফিনিট মানে ভবিষ্যতে কেউ কিছু হবে, ওটার মধ্যে কোনো কন্টিনিউয়েশন নেই। আর ফিউচার কন্টিনিউয়াস কি, হতে থাকিবে, হতে থাকিবে। আর ইনডিফিনিট হচ্ছে হবে, দুটোর মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে, এটা আমাদের বুঝতে হবে। তাহলে এই সেন্টেন্সগুলো দেখে আমরা আশা করছি ফিউচার কন্টিনিউয়াসের পুরো কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছি। এরপরের ক্লাসে আমরা ফিউচার পারফেক্ট নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স সম্বন্ধে জেনে নেব। ফিউচার পারফেক্ট টেন্স আমরা কখন ব্যবহার করব? অবশ্যই তো সেটা ভবিষ্যৎকালেই হবে, কিন্তু কিভাবে ব্যবহার করব সেটা দেখো। ভবিষ্যৎকালে দুটো ঘটনা ঘটবে। কেমনভাবে ঘটবে? ভবিষ্যৎকালে কেউ বা কিছু হয়ে থাকবে, তারপরে আর একটা ঘটনা ঘটবে। প্রথমে কেউ বা কিছু হয়ে থাকবে, তারপরে আরেকটা ঘটনা ঘটবে। প্রথমে কেউ বা কিছু যেটা হয়ে থাকিবে বা হয়ে থাকবে সেটা হবে ফিউচার পারফেক্ট। তারপরে দ্বিতীয় যে ঘটনাটা ঘটবে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। ক্লিয়ার? প্রেজেন্ট ইনডিফিনিট মানে সেটা বি ভার্বের যেরকম আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করেছি সেরকম নয়, এটা ডু ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট। কেমনভাবে আমরা আগে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নিই, তারপরে জানবো। প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ অক্সিলারি ভার্ব, তারপরে বিন পাস্ট পার্টিসিপল,
মেন ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার। আর এর আগের ক্লাসগুলোতে আমরা কী জেনেছি যে ফিউচার টেন্সে সাবজেক্ট এই পার্সন আর নাম্বার সিঙ্গুলার হোক আর প্লুরালি হোক, তার সাথে আমরা সব ক্ষেত্রেই উইল ব্যবহার করি, পার্সন আর নাম্বার যাই হোক না কেন। কিন্তু ফার্স্ট পার্সন আই আর উইয়ের ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করতাম, সেটা অনেক পুরানো ইংলিশে, কিন্তু এখন আমরা আই এবং উইয়ের সাথে উইল ব্যবহার করি। তাহলে আমরা ডাইরেক্ট এখানে সেন্টেন্স দেখব। সেন্টেন্সগুলো দেখলে আমরা ফিউচার পারফেক্ট টেন্স সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা পাবো। দেখা যাক, যেমন আই শ্যালও হতে পারে, উইলও হতে পারে। আই শ্যাল অথবা উইল হ্যাভ বিন রেডি ফর স্কুল বিফোর ফাদার কামস ব্যাক। আই শ্যাল হ্যাভ বিন রেডি ফর স্কুল। আমি স্কুলে যাওয়ার জন্যে প্রস্তুত হয়ে থাকবো বা প্রস্তুত হয়ে থাকিব বিফোর ফাদার কামস ব্যাক, বাবা আসার আগে। মানে বাবা আসার আগেই আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবো, অবশ্যই কিন্তু ভবিষ্যতে এটা। তাহলে প্রথম ঘটনাটা কোনটা? অবশ্যই আমি প্রস্তুত হয়ে থাকবো, এটা প্রথম ঘটনা, তাই এটা ফিউচার পারফেক্ট টেন্সে লিখেছি আমরা। যেমন উইল হ্যাভ বিন রেডি, তারপরটা কি ফাদার কামস ব্যাক। কামসটা আমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট ডু ভার্বের ক্ষেত্রে। ক্লিয়ার? এখানে যেহেতু ফাদারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কামের পরে এস যোগ হয়েছে। তাহলে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে কি জানি? দুটো ঘটনা ঘটবে ভবিষ্যতে। প্রথমে কেউ কিছু হয়ে থাকিবে বা হয়ে থাকবে, তারপরে আরেকটা ঘটনা ঘটবে। যেমন এখানে আমি আগে প্রস্তুত হয়ে থাকবো স্কুলের জন্য, তারপর বাবা আসবে। ক্লিয়ার? তারপরে সেন্টেন্সটা দেখা যাক। ইউ উইল হ্যাভ বিন রিচ। তুমি ধনী হয়ে থাকবে বিফোর দ্য মান্থ অফ আগস্ট কামস। আগস্ট মাস আসার আগেই। ইউ উইল হ্যাভ বিন রিচ বিফোর দ্য মান্থ অফ আগস্ট কামস। আগস্ট মাস আসার আগেই তুমি ধনী হয়ে থাকিবে, ভবিষ্যতে তুমি ধনী হয়ে থাকিবে। এটা আমরা ভবিষ্যৎকালের কথা বলছি কিন্তু। তাহলে প্রথম ঘটনা কোনটা? প্রথমটা অবশ্যই আগে তুমি ধনী হবে, তারপরে আগস্ট মাস আসবে। তাহলে বিফোর দ্য মান্থ অফ আগস্ট কামস, এটাও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি। দে উইল হ্যাভ বিন ওয়েল। তারা সুস্থ হয়ে থাকবে বিফোর দুর্গাপূজা স্টার্ট। দুর্গাপুজো শুরুর আগে। তাহলে কি দে উইল হ্যাভ বিন ওয়েল বিফোর দুর্গাপূজা স্টার্টস, মানে দুর্গাপুজো শুরুর আগে তারা সুস্থ হয়ে থাকিবে। তাহলে প্রথমে সুস্থ হবে, এটা প্রথম ঘটনা। তারপর দ্বিতীয় ঘটনাটা কি? দুর্গাপুজো শুরু হবে। প্রথমে তারা সুস্থ হবে, তারপরে দুর্গাপুজো হবে। ক্লিয়ার? ভবিষ্যৎ। সি উইল হ্যাভ বিন ওয়েল। সে সুস্থ হয়ে থাকিবে বিফোর এক্সামিনেশন কামস। পরীক্ষা আসার আগে। তাহলে সি উইল হ্যাভ বিন ওয়েল বিফোর এক্সামিনেশন কামস। সে পরীক্ষা আসার আগে সুস্থ হয়ে থাকিবে। তাহলে প্রথম ঘটনাটা কি এখানে? সে আগে সুস্থ হবে, তারপরে এক্সামিনেশন আসবে। তাহলে প্রথম ঘটনাটা অবশ্যই সি উইল হ্যাভ বিন ওয়েল, সে সুস্থ হয়ে থাকিবে বিফোর এক্সামিনেশন কামস, এক্সামিনেশন আসার আগে। এটাও আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে লিখেছি। এটা মনে হতে পারে এই প্রেজেন্ট ইনডিফিনিটে এই যে ভার্বগুলো আমরা দেখছি, কাম, এখানে স্টার্ট, এই ভার্বগুলোকে আমরা ডু ভার্ব যখন শিখবো তখন আরও ডিটেলে শিখবো প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারে। এখন যেহেতু আমরা বি ভার্ব শিখছি, আমাদের কনসেন্ট্রেশন বি ভার্বেই থাকা উচিত। তাহলে অবশ্যই আমাদের ফিউচার পারফেক্ট টেন্স সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এরপরের ক্লাসে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে জেনে নেব। তাহলে এখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে জেনে নেব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব? যখন ভবিষ্যতে কেউ বা কিছু অনেকক্ষণ ধরে হতে থাকবে বা হতে থাকিবে। ভবিষ্যতে কেউ বা কিছু অনেকক্ষণ ধরে হতে থাকবে বা হতে থাকিবে, সেই রকম যখন আমরা সেন্টেন্স লিখব বা বলবো, তখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। তাহলে এর সেন্টেন্স স্ট্রাকচার দেখা যাক। প্রথমে সাবজেক্ট,
তারপরে শ্যাল উইল হ্যাভ বিন, শ্যাল অথবা উইল হ্যাভ বিন অক্সিলারি ভার্ব হিসাবে, তারপরে বিং মেন ভার্ব, তারপরে কমপ্লিমেন্টস। তাহলে প্রথম সেন্টেন্স দেখা যাক। উই শ্যাল অথবা উইল, আমরা কি জানি আই আর উইয়ের পরে শ্যাল উইল দুটোই বসে। উই শ্যাল অথবা উইল যে কোনো একটা হ্যাভ বিন বিং হ্যাপি ফর এ লং টাইম। আমরা ভবিষ্যতে অনেক সময় ধরে সুখী হতে থাকব। আমরা ভবিষ্যতে অনেক সময় ধরে সুখী হতে থাকব। এখানে আমরা উই না লিখে আইও লিখতে পারতাম। আই শ্যাল অথবা উইল হ্যাভ বিন বিং হ্যাপি ফর এ লং টাইম, আমি ভবিষ্যতে অনেক সময় ধরে সুখী হতে থাকব। এখানে আমরা আই বা উই না লিখে ইউ লিখতে পারতাম, কিন্তু ইউ যখন লিখব তখন আমরা আর শ্যালের ব্যবহার করব না, ইউ এর পরে সবসময় উইল ব্যবহার করব। ইউ উইল হ্যাভ বিন বিং হ্যাপি ফর এ লং টাইম, তুমি অনেক সময় ধরে সুখী হতে থাকিবে বা থাকবে, বা প্লুরাল হলে তোমরা অনেক সময় ধরে সুখী হতে থাকবে। তাহলে পরের সেন্টেন্সটা দেখা যাক। অলিভিয়া উইল হ্যাভ বিন বিং মাই গার্লফ্রেন্ড ফর এ লং টাইম, অলিভিয়া অনেক সময় ধরে আমার গার্লফ্রেন্ড হতে থাকিবে, অবশ্যই ভবিষ্যতে। অলিভিয়া উইল হ্যাভ বিন বিং মাই গার্লফ্রেন্ড ফর এ লং টাইম, অলিভিয়া ভবিষ্যতে অনেক সময় ধরে আমার গার্লফ্রেন্ড হতে থাকবে। 3 নম্বরটা কি? হি উইল হ্যাভ বিন বিং সেফ ফর অ্যান ইনডিফিনিট পিরিয়ড, হি উইল হ্যাভ বিন বিং সেফ ফর অ্যান ইনডিফিনিট পিরিয়ড, সে অনেক সময় ধরে নিরাপদ হতে থাকবে, ভবিষ্যতে অনেক সময় ধরে নিরাপদ হতে থাকবে। তাহলে এখানে আমরা হি না লিখে দেও লিখতে পারতাম, সিও লিখতে পারতাম। ক্লিয়ার? তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে আমরা কি জানলাম? ভবিষ্যতে কেউ বা কিছু অনেক সময় ধরে কিছু হতে থাকবে, সেই রকম যখন আমরা সেন্টেন্স লিখব বা বলবো তখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। তাহলে এর সাথে সাথে আমাদের বি ভার্বের টেন্স পুরো কমপ্লিট। আশা করছি আমরা টেন্সটাকে খুব ভালোভাবে শিখতে পেরেছি। কিন্তু ক্লাস শেষে আমি তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমরা যে বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্বের টেন্স শিখব, তার মধ্যে প্রথম আমরা বি ভার্বটাকে কমপ্লিট করলাম। এবার তোমাদের কাজ হবে বি ভার্বটাকে একদম ডিটেলে ক্লাসটাকে দেখা, দরকার হলে প্রতিটা ক্লাসের নোট করে রাখা, এবং যতক্ষণ না পর্যন্ত বি ভার্বটাকে তোমরা আয়ত্ত করতে পারছো, সকাল বিকেল রাত সব সময় শুধু বি ভার্ব নিয়ে থাকবে। কারণ যদি আমরা টেন্সটাকে ভালো করে আয়ত্ত করতে না পারি, 3টে টেন্স বি, হ্যাভ আর ডু, এই 3টে টেন্স যদি আমরা আয়ত্ত করতে না পারি তাহলে আমরা ইংলিশের কিছুই শিখতে পারবো না। এখন আরেকবার আমি বলে রাখি বি ভার্বটাকে আমরা কেন আলাদাভাবে শিখলাম। বি ভার্ব যদি আমরা যখন ভয়েস চেঞ্জের চ্যাপ্টারে যাব, যদি আমরা বি ভার্বটা একদম ডিটেলে জেনে রাখি, ভয়েস চেঞ্জ আমাদের 1 সেকেন্ডের খেলা হয়ে যাবে, তোমরা নিমেষেই ভয়েস চেঞ্জটাকে শিখে ফেলবে। কিন্তু যদি তোমরা প্রথমে বি ভার্বটাকে না শিখে ডু ভার্ব শেখো, তাহলে তোমরা ভয়েস চেঞ্জ কোনোভাবেই 100% ক্লিয়ার কনসেপ্ট করে শিখতে পারবে না। কারণ বি ভার্ব ছাড়া ভয়েস চেঞ্জের কোনো নিয়ম তোমরা ভালোভাবে শিখতে পারবে না। তাই জন্যই আমি বি ভার্বটাকে আলাদাভাবে শিখিয়েছি। এরপরে আমরা হ্যাভ ভার্ব শিখব, তারপরে ডু ভার্ব শিখব। তাহলে বি ভার্বের ক্লাস আমরা কমপ্লিট। তাহলে তোমাদের কি কাজ হবে? একদম বি ভার্বটাকে শিখে ফেলা, যাতে বি ভার্বে তোমাদের কোনো কনফিউশন না থাকে। তোমরা সবসময় ক্লাসটা দেখতে পারো, নোট করতে পারো। যতক্ষণ না বি ভার্ব তোমাদের ক্লিয়ার হবে ততক্ষণ তোমরা বি ভার্ব নিয়েই থাকবে। তাহলে এর পরের ক্লাস থেকে আমরা হ্যাভ ভার্ব নিয়ে ডিটেলে আলোচনা করে নেব, তারপরে যাব আমরা ডু ভার্বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।